দর্শক মণ্ডলী, ম্যাজিক বাংলা টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমাদের নিয়মিত অনুষ্ঠান গোধূলি আড্ডাটা আজকে আমরা একটু ভিন্ন মাত্রায় সাজিয়েছি। আজ আমরা আমাদের অনুষ্ঠানে এমন এক গুণীজনকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সত্যি তিনি মহান। তিনি নারী উদ্যোক্তা, সফল মা, রফিকা জালাল মুক্তি। আমরা সরাসরি চলে যাব রফিকা জালাল মুক্তির কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, আপনার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান ঢাকার দোহার থানার, দোহারেই আমার জন্ম। ছোটবেলার যদি কোনো স্মরণীয় স্মৃতি থাকে আমাদের সাথে যদি শেয়ার করতেন। সেটা সবচেয়ে বেশি বেশি যেটা আমার মানে ভালো লাগে, মানে আমার নাম যে আমার সার্থকতা, আমার মা যে আমার নামটা রাখছে, এটা খুবই সার্থকতা হয়েছে। এটা আমি খুব প্রাউড ফিল করি নিজেকে। আরও প্রাউড ফিল করি যেই ঘরে আমি জন্ম হয়েছি, সেই ঘরে বাংলাদেশের আমাদের গ্রামে যখন প্রথম মুক্তিযোদ্ধাদের শপথ গ্রহণ করা হয়েছিল, আমি যে ঘরে জন্ম হয়েছি সেই ঘরেই মুক্তিযোদ্ধাদের শপথ গ্রহণ করা হয়েছিল। সেখানে ক্যাপ্টেন হালিম চৌধুরী, সোনামিয়া গাজী, হাজি মোহাম্মদ মহিউদ্দিন, বাশার মির্জা, সিদ্দিক উকিল, জলিল খান, শাহজাহান, আরও অনেকে এরকম তারা শপথ গ্রহণ করেছিল আমি যেই ঘরে জন্ম নিয়েছি সেই ঘরে। আর আমাদের এই বাড়ির, সেটা ছিল আমাদের বাড়ি, এবং ওই বাড়িতেই আমার জন্ম হয়েছে। আর ওই বাড়ির উঠানেই এই মুক্তিযোদ্ধাদের ট্রেনিং নেওয়া হতো। এটা যখন জানছি তখন আমার মানে আরও বেশি মনটা ভরে উঠছে। তার মানে বলতে চাচ্ছেন ওই ঘরে জন্মটা সার্থক আপনার? ছোটবেলাতে কি দোহারে বেড়ে ওঠা? না, আমার আব্বা চাকরি করতেন ওয়াবদায়। তার সুবাদে আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি। তো বেশিরভাগ থাকা হয়েছে আমাদের ঠাকুরগাঁয়। পোস্টিং হতেন আপনার বাবা? পোস্টিং হতেন বিভিন্ন জায়গায়, সেই ক্ষেত্রে তো বেশিরভাগ এক নাগারে থাকা হয়েছে, একই জায়গায় সবচেয়ে বেশি থাকা হয়েছে ঠাকুরগাঁয়। সেখান থেকে যুদ্ধ শুরু হয়। আপনারা কয় ভাই বোন? আমরা 3 বোন 3 ভাই, আমি সবার বড়। আচ্ছা, আপনি তো আমাদের গর্ব, যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন, সেখানে আপনার কি ভূমিকা ছিল? আমার বাবা তো ঠাকুরগাঁয়ে চাকরি করতেন, আমরা ঠাকুরগাঁয়ে বড় হয়েছি। ওখানে যখন যুদ্ধ হয়েছে প্রথম, যেটা মানে যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল, তখন 26শে মার্চ ঠাকুরগাঁটা শুধুই ঠাকুরগাঁটা স্বাধীন হলো সেদিন। স্বাধীন হলো পরে এর আগে বিভিন্ন সময় পত্রিকায় বাংলাদেশ স্বাধীন হওয়ার বিভিন্ন ছবি দিত আর কি। দিলে পরে তখন আমি ওগুলি কাটিং করে রাখতাম, পেপার কাটিং করে রাখতাম। আচ্ছা, ওগুলি রাখার পরে রাখতাম। এটা আমার শখ ছিল আর কি, সব যেটা আমার ভালো লাগতো ছবি আঁকতাম। সেই ছবি আঁকা রং তুলিতে আঁকতাম না, আমি আঁকতাম সুই সুতা দিয়ে। অনেক যেগুলো মানুষ ছবি আঁকে আমি ওগুলো সুই সুতা দিয়ে আঁকতাম, ওইটা আমার ভালো লাগতো। তার মানে সেলাইয়ের সাথেও কি আপনার সম্পৃক্ততা ছিল ছোটবেলা থেকেই? আচ্ছা, তখন আমি যখন স্বাধীন হলো দেশটা, মানে স্বাধীন আমার শুধু ঠাকুরগাঁ 14 দিনের জন্য স্বাধীন হয়েছে। আচ্ছা আচ্ছা। তখন আমাকে আমার আব্বা বললেন যে তুমি তো সেলাই করতে পারো, তাহলে আমরা স্বাধীন বাংলা পতাকা উড়াবো। আমরা এই পতাকাটা পেপারে পেয়েছিলাম আমরা ওই পতাকাটা। সেটা পতাকাটা বড় করে আমি তখন সেলাই করলাম, সাথে হাত মেশিন দিয়ে। গ্রিন রঙের মানে শাড়ি কাপড় পাওয়া যাচ্ছে না, পরে নেভি ব্লু মজ গ্রিন কাপড়, আচ্ছা আচ্ছা, তারপরে লাল কাপড় আর হলুদ কাপড় আব্বা আনে দিলে, এটা দিয়ে ফার্মা দিয়ে একদিনে 12টা পতাকা, বাংলাদেশ স্বাধীন বাংলা পতাকা তৈরি করলাম নিজে। এবং এক একটা পতাকা মানে আমি যে সেলাই করলাম, এটা তখন আব্বার স্টাফরা, মানে আব্বা আমাদের অফিসের ওয়াবদার যারা চাকরি করতেন, যারা অফিসার যারা দিয়েছিল, আমার সেই পতাকাই সব অফিসে পাঠানো হলো। আচ্ছা আচ্ছা। যখন উড়ানো হলো তখন মানে কীভাবে সেলাই করছি এটা আমি, তো সবাই এটা মানে খুব প্রশংসা, মানে আমার কাছে এত ভালো লাগছে যে আমি জীবনে, আমার মনে হয় আমার আগে কেউ 26শে মার্চে 71 সালে 26শে মার্চের আগে কোনো বাংলাদেশের কোনো পতাকা মনে হয় কোনো মেয়ে তৈরি করে না, কোনো মেয়ে না, কোনো পুরুষ না। আমার মনে হয় আমি সর্বপ্রথম। আমার কাছে মনে হয়, জানি না এর কেউ করছে কিনা, কিন্তু আমার কাছে মনে হয়
কেন তখন তো কোনো দেশ আর স্বাধীন হয় না, শুধু ঠাকুরগাটাই কিছু অল্প কিছুদিনের জন্য স্বাধীন হয়েছে। ওই সময়টায় আপনার বয়স কেমন ছিল বা কোন ক্লাসে পড়তেন? তখন আমি ক্লাস 10-এ পড়ি। ওই সময়টায় দেশের প্রতি আপনার এত ভালোবাসা, মমত্ববোধ, হ্যাঁ, এটা আমার বাবার কাছ সত্যি থেকে অসাধারণ। এটা আমার বাবার কাছ থেকে আসছে। আচ্ছা আচ্ছা, আমার নামটা বুঝতে পারতেছেন না, আমার নামটা যে মুক্তি। হ্যাঁ, মুক্তির নামের তাৎপর্যটাও তো আমাদের সাথে শেয়ার করলেন। আচ্ছা, যুদ্ধের কোনো স্মৃতি আছে যেটা খুব আপনাকে দুঃখ দেয় বা পীড়া দেয়? হ্যাঁ, দুঃখ তো অনেক দেয়। যেমন আমাদের সঙ্গেই থাকতো আরও বাঙালি, বিহারি, তাদের ওদেরকে তখন ধরে নিয়ে গেল। প্রথমে তো বিহারিদের ধরে নিয়ে গেল, তারপরে আমাদেরকে গ্রামে নিয়ে চলে গেল। আমার মা, আমার আব্বা দুজনে থাকলে, শুধু আমরা 2 বোন বড়, সেজন্য 2 বোন আমরা গ্রামে চলে গেলাম, একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে। আচ্ছা, ওখানে আমাদেরকে একা ওখানে থাকতে হয়েছে একজন ইয়ের সাথে। পাড়াপড়শি একজন চাচা বলতাম, তার সঙ্গে মুসলিম উদ্দিন নাম, ওনার সঙ্গে আমাদের ওখানে থাকতে হয়েছে আর কি, ওনার পরিবারের সাথে। আচ্ছা, একা আমরা ওইখানে থাকলাম 3-4 দিন। আচ্ছা, ওই কয়দিন যে থাকছে ওইটা আমাদের কাছে মানে বন্দি অবস্থায় থাকছে, ওইটা আমাদের খুব মানে লুকানোর মতো। লুকায় থাকছে। আমাদেরকে বলছে, মা তোমরা কেউ বাইরে হইও না, তোমাদেরকে দেখলে। তখন আপনার জীবনের উপর কি হুমকি এসেছিল? হ্যাঁ, বলছে পতাকা যে বানাইছি সবার আগে তো আমাকে মারবে। আচ্ছা আচ্ছা, কে পতাকা বানাইছে, হুম হুম, এই জন্য আমার পুরো ইয়ে ছিল, সেজন্য ভয় ছিল। এই জন্য আব্বা তাড়াতাড়ি আমাকেই পাঠিয়ে দিচ্ছে গ্রামে একেবারে। আপনি তো খুব কি বলবো, ভীষণ সাহসের পরিচয় দিয়েছেন। ওই সময়টা এত মানে একটা সংকীর্ণ সংকটময় দিন ছিল, যুদ্ধের সময়টা। সেই সময়টা আপনি পতাকা বানিয়েছেন এবং তৈরি করে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। সত্যি আপনি সাহসের পরিচয় দিয়েছেন। আপনার মতো এরকম সাহসী নারী আমাদের বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে যেন থাকে, সেই কামনায় আমরা করি সবসময়। প্রিয় দর্শক, এখন আমরা তার কাছে চলে যাব সরাসরি কিছু প্রশ্নে। রফিকা জালাল, আপনার বিয়েটা হয়েছিল কত বছর বয়সে? 16 বছর 2 মাস বয়সে। তখন তো পড়াশোনাটা কমপ্লিট হয়নি? না, ম্যাট্রিক দেইনি। তখন চলে গেলাম আমার ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়া শরণার্থী ক্যাম্পে চলে গেলাম। আচ্ছা, এই শরণার্থী ক্যাম্পে যায় আমাকে লেডি অর্গানাইজার হিসেবে আমাকে নিয়োগ দিল। এর আগে যখন নাকি সমস্ত পুরুষ ছেলেদেরকে মানে আমার জন্য পাঠিয়েছে, আমার আব্বা তো আবার একটু পার্টি করতেন, তো আব্বা বলছে সব ছেলেদেরকে যুদ্ধে যেতে হবে। তখন ছেলেরা ঘোরাঘুরি করতেছে, তখন আমি আবার ছেলেদেরকে, যেমন আমার চাচা ফেরদৌস, ফেরদৌস সুবেদার, সে ফ্রিডম ফাইটার, আচ্ছা, উনি একজন কমান্ডার। তারপরে আমার আরও ছেলে, আমার বন্ধু, যারা আমার অনেক বন্ধু ছিল, সবার সাথে আমার ভালো ঘোরাতে ছিল, যেহেতু আমি গান গাইতাম, সেজন্য আমার সবার সাথে আমার। ও, আপনি গানও তাহলে জানেন? বাহ, আমরা আজকে অনুষ্ঠান শেষ করার আগে আপনার দুলান গান শুনবো। তারপরে সেই তখন আমি ওই আমার ছেলে বন্ধুদের বললাম যে এমনি মরাচ্ছে, যুদ্ধ করে মর। শঙ্কর আর শামীম আহমেদ, এদেরকে আমি করে, আরো অনেক ছেলেরা থাকে, অনেকগুলো নামও জুগিয়েছেন। হ্যাঁ, ওদেরকে জোর করে আমি যুদ্ধে পাঠাইছি। বাহ, তোর ভয়ে আমরা যুদ্ধে গেছি, এখানে মরাচ্ছে, এমনি যুদ্ধ করে মর। তখন আমি আবার বললাম যে আমার আব্বাকে বললাম, আমরা কি এমনি বসে থাকবো কিনা, তোমাদেরও কাজ আছে। তখন আব্বা আমাদেরকে বললো যে তোমরা তখন লেডি অর্গানাইজার হিসেবে আমাকে নিয়োগ দিল। আচ্ছা, মুজিবনগর কর্মচারী, মুজিবনগর সরকারের আন্ডারে আমাকে ওখানে যুক্ত করলো। এই ক্যাম্পের লেডি অর্গানাইজার হিসেবে আমাকে যোগদান করার জন্য করেছিল। হ্যাঁ, তারপর ওখানে আমাদেরকে কাজ দিয়েছিল যেটা, সেটা হলো যে সুতা, সরকার থেকেই আমাদেরকে দিত সুতা, কাপড়, ফ্রেম, এগুলি আমাকে দিত, যে দিয়ে বলতো যে এগুলি দিয়ে কী করবা তুমি জানো। এরিয়ার অর্গানাইজার যে ছিলেন উনি আমাকে আনে দিল যে এগুলো দেখি, 4টা ছেলে, প্রত্যেকটা ক্যাম্পে 4টা করে ছেলে, 1টা করে মহিলা। আচ্ছা আচ্ছা, সেই আমলে একজন মহিলা ছেলেদের সাথে কাজ করা খুবই মানে কঠিন ব্যাপার ছিল। অনেক তো মানুষ খারাপ ভালো সবই বলবে, কিন্তু যে ভালো, যত খারাপই হোক না কেন, যে ভালো সে ভালোর কথাটা চলে আসবে, এটা আমার মনে সবসময় জাগতো। তার মানে আপনি বিয়ের পরেও কি বিয়ের আগে? হ্যাঁ, বিয়ের পরেও করেছেন। তখন স্বামীর পক্ষ থেকে কোনো বাধা আসেনি? না, উৎসাহ স্বামীর পক্ষ থেকেও উৎসাহ দিছে, এবং আমার শাশুড়ির পক্ষ থেকে বেশি উৎসাহ পাইছি।
আচ্ছা, শাশুড়ির একটু গল্প যদি শেয়ার করতেন আমাদের সাথে। শাশুড়ির একটা মজার একটা কথা বলি। জি। মানে আমার বিয়ের সময় মানে যখন আমাকে নিয়ে আসলো তখন তো পালকি দিয়ে আনতো আর কি বউ। আপনাদের সময় পালকি পালকি ব্যবহার করা দিয়ে, হতো। হ্যাঁ, পালকি দিয়ে যখন বউ নিয়ে আমাকে নামালো তখন তারপরের দিনে যখন বউ ভাত অনুষ্ঠান, তারপরের দিনে বউ ভাতের অনুষ্ঠান, হুম। না ওই নামানো, হ্যাঁ, তারপরের দিনই ইয়ে অনুষ্ঠান, তখন আমাকে বললো যে বৌমা গান গাও। হুম। আমি তো এই গ্রামে পাড়া গায়ে, আর এই গ্রামের মধ্যে আমি গান গাবো, তাও আবার গ্রামের মানুষ কি বলবে, কেমন কথা। কি বলবো, বলে কি বৌমা আজকে যদি তুমি গান না গাও তাহলে অন্য সময় তুমি যদি গান গাও তাহলে মানুষ বদনাম করবে, এখন আজকে সবার সামনে তুমি গান, ওই বউ ভাতের অনুষ্ঠান তুমি সবার সামনে গান গাওয়া। তার মানে আপনার শাশুড়িও খুব প্রাউড ফিল করতেন না আমি গান গাই, মুক্ত মনের ছিলেন, মুক্ত স্বাধীন মনের। চেতা ছিলেন। হ্যাঁ, তাহলে তো আপনি খুবই ভাগ্যবান। দুর্দশিতা নারী উনি ছিলেন। আপনি তো খুবই ভাগ্যবান, ভালো শাশুড়ি পেয়েছেন, অনেক ভালো ভালো। বর পেয়েছেন। ভালো। আপনার কজন সন্তান? আমার 3টা ছেলে মেয়ে। কি করেন? আমার বড় মেয়ে গাইনি ডাক্তার, কোথায় আছেন উনি উনি? এশিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের গাইনি ডিপার্টমেন্টের হেড। আচ্ছা আর বড় ছেলে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। আচ্ছা। আর আবার ছোট ছেলে হচ্ছে ছোট ছেলে উকিল, সুপ্রিম কোর্টের উকিল। বাহ, আপনি তো সন্তানদেরকে খুব সুন্দরভাবে মানুষ করেছেন, তার মানে আপনি সফল মা অবশ্যই বলা আলহামদুলিল্লাহ, চলছে। আলহামদুলিল্লাহ। এবং আচ্ছা, এটা কাটি দাঁড়ান। তার মানে আপনি সফল মাও বটে। আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে আসলে আপনাদের মতো মায়েদের কারণেই, আমি মনে করি। সত্যি আপনাদেরকে খুবই রেসপেক্ট করি এবং শ্রদ্ধা করি। আপনার পরীক্ষাটা সম্পূর্ণ হয়েছিল কি বিয়ের পরে, না? হ্যাঁ। তখনের যদি কিছু স্মৃতিচারণ করতেন আমাদের সাথে। এগুলি কথা বললে তো হাসিই পায়। না, তারপরে যদি শেয়ার করতেন। আমার শাশুড়ি খুবই রাগী লোক ছিলেন, খুব শক্ত লোক ছিলেন আর কি, মানে আচ্ছা। খুবই ছিল। তো আমার যখন বিয়ে হয় তখন যারা আমার শাশুড়িকে চিনে জানে, তখন মানে আমার বিয়েতে বললো কি যে ও এত শান্ত একটা মেয়ে, এত এত মানে শান্ত, সহজ সরল, এই মেয়েটাকে কিভাবে এত কড়া একটা মহিলার কাছে শাশুড়ি বানায় বিয়ে দিচ্ছে। দর্শক, এবারে আমাদের একটা বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compact race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. সবাইকে ঈদের এই গধূলি আড্ডা অনুষ্ঠানে আবারও স্বাগত। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের অতিথি বীর মুক্তিযোদ্ধা রফিকা জালাল মুক্তি। হ্যাঁ, আমরা বিজ্ঞাপনের আগে যে বিষয়টিতে ছিলাম এখন আমরা সেটি শুনবো। বিয়ের বিষয়টা বলছিলেন, বিয়ের শাশুড়ির কথাটা বলছিলেন, তারপর শুনবো। সেই রাতে তো গান গাইলাম, এটা তো হলো। এরপরে আমি যখন আমার স্বামীকে বললাম যে আমি পরীক্ষা দিতে চাই, তো আমার স্বামী তো রাজি হচ্ছে না পরীক্ষা দেওয়ার জন্য। তখন আমি বুঝলাম যে আমার স্বামী কাকে বেশি ভালোবাসে। এই চিন্তা করে দেখলাম যে উনি ওনার মাকে বেশি ভালোবাসে। তখন আমি আমার শাশুড়িকে বললাম যে আমি একটু পড়তে চাই। তো আমার শাশুড়ি বললো তুমি কী পড়তে চাও? আমি ম্যাট্রিক পরীক্ষা দেবো। পরীক্ষা দেওয়া নেই, আমি না, কী হতে চাও? আমি ওটি ডাক্তার হতে চাই। স্বপ্ন তো আপনার আকাশ ছোঁয়া ছিল তখন বললো যে যাও। আমার শাশুড়ি অর্ডার দিল যে আমার হাজব্যান্ডকে, তো এখন বোনকে রাখিস। তখন বাবার বাড়ি গেলেন, বাবার বাড়িতে ঠাকুরগাঁয়ে চলে গেলাম আবার। ও নতুন বিয়ে অবস্থায় বাবার বাড়ি চলে গেলেন, আর বর ছিল ঢাকাতে। হ্যাঁ। তারপরে এখন পড়াশোনা করতেছি। এমন সময় উনি তো বারবার, তখন আমি বলছি আমি যতদিন আমার পরীক্ষা শেষ হবে ততদিন পর্যন্ত কোনো চিঠিপত্র কোনো কিছু লিখবা না।
উনি কি লিখতেন চিঠিপত্র? লিখতো, প্রতিদিন মানে লিখতো, প্রতিদিন লিখতো, মানে প্রতি সপ্তাহে একটা করে চিঠি চাইতো আর কি। ওই চিঠি আমি আর পড়তাম না, উত্তরও দিতেন না? না উত্তরও দিতাম না, চিঠি খুলতামও না। কেন, বর পছন্দ হয়নি তাই নাকি? না, বর পছন্দ হয়েছে, কিন্তু আমার পরীক্ষা দিতে আমার কষ্ট হবে, সেই জন্য সময় নষ্ট হবে। মনোযোগটা নষ্ট হবে তাই আপনি মনোযোগ নষ্ট পরীক্ষাটাকে হবে। গুরুত্ব দিচ্ছিলেন। ওই পরীক্ষা থেকে সারাটা জীবন উপর আমি তো থাকবোই তার কাছে। এখন একটু আমি পড়াশোনাটা শেষ করি, এই কারণে আমি চিঠি আর পড়তাম না। সত্যি দর্শক, এরকম উদ্ভাবনীয় সৃজনশীল মনোভাব যদি প্রতিটি নারীর থাকে, আমাদের বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, অনেক কিছু উপহার দিতে পারবে। এর আগে আমাদেরকে একটি কথা বলছিলেন, সেই কথাটা শেষ করতে পারিনি। সুই সুতা নিয়ে আপনাকে দিয়েছে, তারপরে কি হলো? আমি তো যখন চলে গেলাম, ইন্ডিয়া যখন চলে গেলাম, তখন আমার সঙ্গে তো কিন্তু ওই পেপার কাটিং আমি নিয়ে গেছিলাম। আচ্ছা, তো ওইখান থেকে আমাদের শিকল ভাঙার ইয়ে, মানে একটা শিকল ভাঙা এরকম হাতের একটা ছবি, তারপর শেখ মুজিবুরের আমাদের প্রধানমন্ত্রী মানে শেখ মুজিবুরের ছবি, বিভিন্ন ছবি আমার কাছে ছিল। ওগুলিকে আমি বিভিন্ন জায়গায় মানে বাংলাদেশের চিত্র আঁকতাম, ছুঁই সুতা দিয়ে আঁকতাম, এবং মাঝে মাঝে ওনাকে বিভিন্ন জায়গায় দিতাম ছবি, ওনাকে বসাইতাম, কখনো মাঝে, কখনো পতাকার উপরে, কখনো বাংলাদেশের উপরে, এরকম 100টা ছবি শেখ মুজিব এবং বাংলাদেশকে পরিচয় করার জন্য 100টা এরকম করেছি আমি হাত ছুঁই সুতা দিয়ে। আমি নিজেই জানি না আমি এত তাড়াতাড়ি কীভাবে করতে পারছি। করার পরে ওগুলি আবার সরকার মানে ইন্ডিয়ান সরকারি একটা করলো মেলাগুলো, সেই মেলায় ওটা দেওয়া হয়েছে। মানে আমি ছবিতে বুঝাইছি বাংলাদেশ এবং শেখ মুজিবুরকে, বাংলাদেশের পরিচয়টা তুলে ধরেছেন আমি ছবির মাধ্যমে, এবং সেটা প্রকাশ হয়েছে অনেক জায়গাতে। এরপরে বাংলাদেশ যখন স্বাধীন হলো, তখন আবার আমি যাদের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আবার ওরকম ছবি আমি আঁকছি, করছি, সেলাই সঙ্গে নিয়ে আসছি। হ্যাঁ, আমি দেখাবো। তারপর আপনার সেই ছবিটা বিভিন্ন জায়গায় গেছে, মেলায় চলে গেছে। তারপরে ওখানে যাওয়ার পরে আমাকে একটা পুরস্কার দেওয়া হলো, সেটা হচ্ছে সেলাই মেশিন, উষা সেলাই মেশিন। উষা সেলাই মেশিন দেওয়া হয়েছে। আমাকে সেটা খুবই অবাক লেগেছে যে আপনি যেখানে চাকরি করতেন সেখানে সব পুরুষ ছিল। কতজন পুরুষ ছিল? প্রতি ক্যাম্পে 4টা করে পুরুষ, 1টা করে মহিলা। আচ্ছা আচ্ছা, টোটাল পুরুষ বেশি ছিল ওখানে? পুরুষ বেশি ছিল, মহিলা কম ছিল। ওই সময়টা আপনি ওখানে চাকরি করতাম। আর ওই যে আমার যে কাজগুলো ছিল, যে মেয়েরা যাতে কোনো অসহায় না বোধ করে বা ফ্রাস্ট্রেশনে না ভুগে, তারা যে অন্য এক জায়গায় আসছি, তাদেরকে উদ্দীপ্ত করাই ছিল। ওই যে ওদের তো সেলাই দিয়ে রাখতাম, ওদের স্টিচগুলো শেখাতে আমাদেরকে। তার মানে আপনি অনেক নারীদেরকে ট্রেনিংও দিয়েছিলেন ওখানে বসে। হ্যাঁ, আচ্ছা, আপনি তো নারী উদ্যোক্তা ছিলেন, আপনার ট্রেনিং সেন্টার ছিল, শুনেছিলাম সেখানে আইবি রহমানও আপনার ওখানে তত্ত্বাবধানে, আপনি তার তত্ত্বাবধানে ছিলেন। তো সেই সম্পর্কে যদি দুটো কথা। উনি আমাদের চেয়ারম্যান ছিলেন আইবি রহমান। উনিও আমাকে সেই ওই চাকরিটাও এরকম করে হয়েছে। আমি এক জায়গায় গেছি, উনি আমাকে দেখে বলে কি যে তুমি এই সেলাইটা কে করছো? আমি করছি, তাহলে তুমি আমাদের এখানে যোগ দাও। আচ্ছা আচ্ছা, জাতীয় মহিলা সংস্থা যোগ দাও। মানে প্রতিভা থাকলে যে সেটা বিকশিত হবেই, এটার কোনো আসলে মিস নেই, সেটাই বোঝা যাচ্ছে আপনার কথাতে। তো এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে, আপনার সফলতা কতটুকু অর্জন করেছেন, বা কোনো এখন যখন ব্যর্থতা আছে কিনা? ব্যর্থতা আমার এখন আর নাই, আমি কোনো ব্যর্থতা আমি এখন আর ভুগছি না। আমার সবচেয়ে বেশি সফলতা লাগছে যখন আমি মুক্তিযোদ্ধা গেজেট পাইলাম, সেদিন আমার সবচেয়ে বেশি আনন্দ লাগছে। আমি সারা জীবন খালি শুনে আসলাম আমি মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাইনি। যখন থেকে আমি এই মুক্তিযোদ্ধার ভাতা, যখন ভাতা না, যে মুক্তিযোদ্ধা যে মোজাম্মেল হক চৌধুরী আমার কাগজটা দেখলেন, তো বলে কি, মা আপনি তো মুজিবনগর কর্মচারী, আপনি মুজিবনগরে হবেন, চান আপনি ওই করেন। তখন আমি যখন নাকি সব জায়গায় যাই, যখন আমাকে একবার ট্রান্সফার করা হলো কক্সবাজারে, যে ওখানকার এখন বর্তমানে যে এমপি কানিজ ফাতেমা আহমেদ, জি, উনি আমাদের ম্যাডাম ছিলেন। তখন উনি আমাকে নিয়ে গেলেন ওনার কক্সবাজারে। তখন কক্সবাজারে নেওয়ার পরে, তো ওখানে যখন আমি কাগজ জমা দিলাম, তখন জমা দিয়ে বলে কি যে কক্সবাজার ওনার হাজব্যান্ড হচ্ছে মুস্তাক আহমেদ চৌধুরী। তখন উনি আমাকে বলে কি যে আপা আপনি তো মুক্তিযোদ্ধা। আমাকে ভাইয়া এই কথাটা শুনতে শুনতে আমার কান ঝালাপালা, শুধু শুনেই আসলাম মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযোদ্ধা আর হইতে পারলাম না। তখন উনি বলে এখনই উঠেন আমার গাড়িতে, আমি আপনাকে এখনই নিয়ে যাবো ইয়ের কাছে, মন্ত্রীর কাছে। তো আমার এই মুক্তিযোদ্ধা হওয়ার পিছনে এই সবচেয়ে বেশি স্বীকৃতি পাওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান যেটা হচ্ছে এই মুস্তাক আহমেদ চৌধুরী, যিনি
কক্সবাজারের জেলা জেলা চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা। ওনার সবচেয়ে বেশি অবদান। এই তারপর থেকে আমি আর পিছনে নেই। যখন আমি গেজেট নাম্বারটা পাইলাম তখন আমার মানে বেশি আনন্দ হ্যাঁ, স্বরূপ যখন আমি এখন আমি ভাতা পাচ্ছি। এই বয়সে আমার এই ভাতা যে আমার কত বড় উপকারে, যে দেশনেত্রী শেখ হাসিনা দেশের যে আমাদের মেয়েদের দিছে, এবং সেই সাথে যে নারীদের যে মূল্য উনি দিছে, এটা আমাদের জন্য অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। আমাদের অনেক ব্যবস্থা করে দিচ্ছে। মুক্তিযোদ্ধাদের বিশেষ করে যে অত মূল্য উনি দিচ্ছে, এটা আমাদেরকে অনেক বড় করে উঠতেছি আমরা। অনুষ্ঠান শেষ করব। আসলে গল্প বলতে বলতে মনে হচ্ছে আরো গল্প শুনি। তারপর আমাদের অনুষ্ঠান খুব স্বল্প আকারে, তো শেষ করতে হবে। শেষ করার আগে আপনার কাছ থেকে আমরা 2 লাইন গান শুনবো। ও তোমার এখন কি সেই গলা আছে আর সেই আছে? তারপরে শোনাই যে বিয়ে রাত্রে যে গানটা বললাম যে আমার শাশুড়ি গান গাইতে বললো, তখন সেই গানটা কি গাইছিলাম, এখন একটু মনে হ্যাঁ হ্যাঁ, যতটুকু মনে আছে। দূর দেশি সেই রাখাল ছেলে আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে, দূর দেশি সেই রাখাল ছেলে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ম্যাজিক বাংলা টেলিভিশনকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আর যারা এর পিছনে ক্যামেরায় যারা কাজ করতেছে, তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা এবং দোয়া রইল। দর্শক বন্ধু, যাবার সময় হয়ে গেছে, আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ।